বিজেপি বলেছে যে এই মুহূর্তে কাউকে নেবে না। আর যদি নেয় তার ফল কিন্তু বিজেপিকে ভুগতে হবে। কেননা ভালো তৃণমূল বলে কোনো কনসেপ্ট হয় না। যারা ভালো তারা ৪ তারিখের আগে তৃণমূলটা ত্যাগ করেছে। আর যারা ৪ তারিখের লোভে পড়েছিল তারা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে। আর আগের থেকে অনেক পজিটিভ ওয়েতে কাজ করবে এখন অব্দি যা ইঙ্গিত দেখিয়েছে। সুতরাং সরকারকে দায়ী করার জায়গা নেই। তবে মাননীয় বিচার ব্যবস্থাকে আরো নতুন করে এই জিনিসটাকে ভাবতে হবে। যাতে এরকম আইন হাতে তুলে নেওয়ার হিম্মত ভবিষ্যতে কারোর না হয়। আসল অপরাধীদের আড়াল করার জন্য। তখন শান্তনু সেনের জ্ঞানচক্ষু উন্মোলিত হয়নি। আসলে এই শান্তনু সেনের আসল নাম তো স্কয়ার ফিট সেন। যখন উনি কাউন্সিলর ছিলেন, স্কয়ার ফিট মেপে তারপর ২৫-৭৫ এর কি ভাগ হতো কেউ জানে না? এবং এই অরূপ চক্রবর্তী, এই সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের বুকে তো রিভলভার ঠেকিয়েছিল। সেটা তো বিজেপির কেউ নয়। সে নিজে বলেছে তার দলের লোকেদের ওই জমি নিয়ে গুলশান কর্নালির ওখানে গন্ডগোল আছে। সেদিনকে সুশান্ত ঘোষ মুখ খুলতে পারেনি কেন? একেবারে অতি প্রতীক্ষিত পরিবর্তন এসছে রাজ্যে। এরপরেই একের পর এক এফআইআর হচ্ছে, একের পর এক জার্সি পরিবর্তন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটু বেশি এফআইআর হচ্ছে। তার জেল যাত্রা কি সময়ের অপেক্ষা? আপনার কি মনে হয়? প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের সমস্ত দর্শককে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা। আ এটা তো হওয়ারই ছিল। কেননা গত ১৫ বছর ধরে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মিলে কি করেছে? এই যে আমরা সবাই যে কাজ করছি, আমাদের কাজটা কি ছিল? যে ঘটনা ঘটছে সেই ঘটনাটাকে মানুষের সামনে তুলে ধরা। এরকম তো নয় আমরা মন গড়া কোনো কাহিনী তৈরি করে দিয়ে সেটা দিয়ে কাউকে বদনাম করার চেষ্টা করছি। আমরা উইথ প্রুফ করেছি। কিন্তু তার জন্য আমাদের উপর কি অত্যাচারটা হয়েছে? আমি বলছি না যে অত্যাচার হয়েছে তার বদলে প্রতি অত্যাচার হবে। আসল ঘটনা হচ্ছে সত্যিই অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে। এই যে ৪ তারিখে দুপুর ১২ টার পর ডিজে বাজাবো এই কথাটার অর্থ কি? আমরা সাধারণ মানুষ একটাই কথা বুঝতে পারি ৪ তারিখ যদি তৃণমূল কংগ্রেস জিততো, তাহলে হিন্দু যারা রয়েছে, যারা তৃণমূল বিরোধী রয়েছে, তাদেরকে ধরে রাস্তায় জ্বালিয়ে দেয়া হতো। তাদেরকে কেটে কুপিয়ে দেয়া হতো। যেভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে মারা হয়েছে। এবং বলছে তোদের কোন দিল্লির বাপ বাঁচাতে পারে? তার মাধ্যমেই তো বোঝা যাচ্ছে যে খুনের হুমকি দিচ্ছে। তাহলে যে ডেপো ছেলে ক্ষমতার দম্ভে এই জিনিস করছে তার বিরুদ্ধে এফআইআর হবে না? এখনো কেন ওর কোমরে দড়ি পড়েনি? এখনো কেন ওকে হিড়ির করে টেনে জেলে নিয়ে যায়নি? এটাই তো মানুষের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। আর এই জার্সি বদলে যেটা হচ্ছে সে তো বিজেপি বলেছে যে এই মুহূর্তে কাউকে নেবে না। আর যদি নেয় তার ফল কিন্তু বিজেপিকে ভুগতে হবে। কেননা ভালো তৃণমূল বলে কোনো কনসেপ্ট হয় না। যারা ভালো তারা ৪ তারিখের আগে তৃণমূলটা ত্যাগ করেছে। আর যারা ৪ তারিখের লোভে পড়েছিল তারা হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে না। সুতরাং জার্সি বদলের কোনো গল্প নেই। এদের সবারই ভবিতব্য এবং গন্তব্য একটাই সেটা হচ্ছে জেলের মাটি সেখানে গড়াগড়ি খেতে হবে। এর বাইরে কোনো অপশন নেই। দাদা, এই যে তুমি এক্ষুনি বললে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনো জেলের বাইরে আছে, এই প্রশ্নটা তো উঠছে। তার বাড়ি অবৈধ, পুরসভা থেকে নোটিশ যাচ্ছে, সেটা ছিঁড়ে ফেলা হচ্ছে, তারপরও তার বিরুদ্ধে কেন পদক্ষেপ হচ্ছে না? আসলে একটা প্রবলেম আছে আমাদের মাননীয় বিচার ব্যবস্থা, মাননীয় বিচারক এবং আমাদের আইন ব্যবস্থাকে পূর্ণ সম্মান জানিয়েই বলছি। ওই যে কথাটা আছে না যে আইন সবার জন্য সমান? এটা আসলে সোনার পাথরবাটি। একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। জাহাঙ্গীরের মতো একটা রেজিস্টার্ড নটোরিয়াস ক্রিমিনাল সে যখন চলে গেল মহামান্য হাইকোর্টের কাছে গিয়ে বলল যে আমার এখানে নির্বাচন আছে আমি অ্যারেস্ট হতে পারি, তাকে সাথে, সাথে রক্ষা কবচ দিয়ে দেয়া হলো। বা অভিষেক ব্যানার্জি যখনই মনে হবে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে চলে যাবেন আর সাথে সাথে তাকে চোখ দেখানোর জন্য আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। এই যে জিনিসগুলো এটা কি সাধারণ মানুষের ক্ষেত্রে হতো? অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছে তার ১০০ ভাগের ১ ভাগ কথা যদি আমি বা আপনি এখানে বলতাম তাহলে আমাদের কোমরে দড়ি পড়ে যেত। এটা হচ্ছে না, এখানেই তো প্রশ্ন উঠছে। এবং ভারতীয় আইন ব্যবস্থার উপর পূর্ণ সম্মান রেখেই আবার বলছি সেই সম্মানের জায়গাটা ভারতীয় আইন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে এবং সেটা যত শীঘ্র সম্ভব এই মমতা, অভিষেকের মতো নটোরিয়াস ক্রিমিনালদের জেলে পুরিয়ে মানুষের আস্থাটা ফিরিয়ে আনার দরকার আছে। এটা কি নতুন সরকারের ব্যর্থতা বলতে পারি? সরকারের ব্যর্থতার সঙ্গে তো এখানে কোনো ব্যাপার নেই। একটা সরকার সবে এসছে। তাদের কিছুটা সময় লাগবে। এখনো মন্ত্রিসভার পুরোপুরি বন্টন হয়নি এবং অনেক ফিল্ডে কাজ করতে হচ্ছে। তার মাঝখানেও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এই সরকার যে কাজ করেছে, যেখানে যেটুকুনি যা ঘটনা ঘটছে, যেভাবে তড়িৎ গতিতে হ্যান্ডেল করা হচ্ছে, তো একটা নতুন সরকার এটা যথেষ্ট রকম ভালো কাজ করছে। বাট ওভারঅল যে প্রশ্নটা বা যে আঙুলটা উঠে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অ্যা ও এই সম্মানীয় যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থাটার দিকেই। এই জায়গাটা আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি তার ছবির উপর
এই তৃণমূলের যে নটোরিয়াস ক্রিমিনালরা আছে তারা থুতু ফেলছে, তারা পা দিয়ে দাঁড়িয়ে থাকছে। দিনের পর দিন যদি তৃণমূলের বিরুদ্ধে কোনো রায় গেছে, বিরুদ্ধে রায় গেছে মানে কোনো মাননীয় বিচারক তো ইচ্ছা করে সেটা করেন না। তারা সব দিকটা বিচার বিবেচনা করে নথি তথ্য প্রমাণের ভিত্তিতে করেন। তখন তার এজলাস বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো মাননীয় বিচারকের স্বামীকে তুলে নিয়ে গিয়ে তাকে মানসিক এবং শারীরিক হেনস্থা করে এইটা জোর করে বলিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে যে সেই বিচারক বিজেপির থেকে পয়সা খেয়ে কাজ করে। বা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছে যে বিচার ব্যবস্থার যে রায় সেটা বিজেপির অফিস থেকে লিখে দেওয়া হয়। তো এগুলো কোনোটাই কাম্য নয়। এমনকি যখন কোনো মাননীয় বিচারপতির বাড়ির বাইরে পোস্টার মারা হয়, কলকাতা পুলিশ এতদিনেও বার করতে পারে না কারা এই জিনিসটা করলো, সেই সিসিটিভি ফুটেজ খুঁজে খুঁজে পায় না। সুতরাং সামগ্রিকভাবে এই যে আমলাতন্ত্রটা রয়েছে তার একটা রাজনীতিকরণ হয়ে গিয়েছিল এবং সেইটার চাপে মাননীয় বিচারপতিরা কোথাও একটা হাঁসফাঁস করছিলেন। তারাও প্রকৃত বিচার কোথাও দিতে পারছিলেন না। নাহলে এইসব ঘটনার জন্য যখন শাস্তি দেওয়া হয় না, তখন বিচার ব্যবস্থার বিরুদ্ধে মানুষের প্রশ্ন উঠে যায় যেটা অনভিপ্রেত। তো বিচার ব্যবস্থাকে আরো স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে এবং নতুন সরকার এসেছে, তাদের আইনমন্ত্রী কে হন দেখা যাক। আমার মনে হয় এই সরকার আগের থেকে অনেক পজিটিভ ওয়েতে কাজ করবে এখন অবধি যা ইঙ্গিত দেখিয়েছে। সুতরাং সরকারকে দায়ী করার জায়গা নেই। তবে মাননীয় বিচার ব্যবস্থাকে আরো নতুন করে এই জিনিসটাকে ভাবতে হবে যাতে এরকম আইন হাতে তুলে নেওয়ার হিম্মত ভবিষ্যতে কারোর না হয়। দাদা, এই যে ভালো তৃণমূলের দলে নেওয়া হবে, এই যে কনসেপ্টটা, এই ভালো তৃণমূলের মাপকাঠিটা কি আপনার মতে? আপনার পাড়ায় যদি খুঁজে পান কাউকে আশেপাশে, আপনি তো ঘুরে বেড়ান অনেক জায়গাতেই। যদি কোথাও খুঁজে পান ২-৪ টে স্যাম্পলকে আমার কাছে পাঠিয়ে দেবেন। আমিও দেখতে চাই, বুঝতে চাই আসলে ভালো তৃণমূল বলে কি হয়? বাংলায় একটা কথা আছে জানেন তো, কাঁঠালের আমসত্ত্ব। একটা কথা আছে জানেন তো, সোনার পাথরবাটি। ভালো তৃণমূল অনেকটা সেরকমই। আবারও বলছি, তৃণমূল যদি ভালো হতো সে তৃণমূল হতো না। তাকে তৃণমূল থেকে চলে যেতে হতো বা তাকে তাড়িয়ে দেওয়া হতো। উদাহরণ দিচ্ছি আপনাকে, মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় তাপস রায়, এরা সকলেই তৃণমূল ছিলেন। কিন্তু যখন এরা দেখলেন যে দলের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে, সেখানে মত আদান প্রদানের কোনো জায়গা নেই, পুরোটাই একটা মালিক আর মালকিনের অধীনে কর্মচারীদের থাকার ব্যবস্থা, তারা কিন্তু অনেকদিন আগে বেরিয়ে এসছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে এসছেন, বিপক্ষের রাজনীতিটা করেছেন। আজকে মানুষ দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করেছে। কিন্তু যারা এখনো ৪ তারিখের দিকে তাকিয়ে অভিষেক ব্যানার্জির কথা অনুসরণ করে বলেছিল হকি স্টিক রেডি রাখবে, ব্যাট রেডি রাখবে, যারা তোলাবাজি সিন্ডিকেটের ২৫-৭৫ এর ভাগের হিসেব করেছে, এখন তৃণমূল কংগ্রেস মুছে যাবে বলে যারা বিজেপিতে জার্সি বদল করার জন্য ছটফট করছে, বিজেপিতে ঢুকে তৃণমূলের মতো করে কমে মেরে খাবে বলে করছে, তারা কোনোদিন ভালো তৃণমূল হতে পারে? হওয়া সম্ভব নয়। আবারও বলছি যে এটা কাঁঠালের আমসত্ত্ব ছাড়া কিছু নয় এবং এরকম যদি করার চেষ্টা ভারতীয় জনতা পার্টি করে, তাহলে এই সরকার ৫ বছর টিকবে কিনা সন্দেহ আছে। তার থেকেও বড় কথা, ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা আধা-আধি বিভক্ত হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। এটা একদম দেওয়াল লিখন স্পষ্ট। দাদা, শেষ একটাই প্রশ্ন করব, এই যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর একের পর এক পদত্যাগ দেখতে পাচ্ছি আমরা, অরূপ চক্রবর্তী, কাকলী ঘোষ দস্তিদার, সম্প্রতি শান্তনু সেন, তার একটি মন্তব্য যে সঞ্জয় ঘোষ একাই আরজি করার জন্য দায়ী নয়। তিনি মানে সবাই পদত্যাগ করার পর এতগুলো কথা বলছেন, তার আগে নাকি দলে প্রশ্ন করার জায়গা ছিল না। একটাই কথা বলবো, নেকু পুসু সন্টিমানা। আর এর বাইরে কোনো কথা হয় না। আবারও বলছি, শান্তনু সেন এখন বড় বড় কথা বলছে। যেদিনকে আরজিকর কাণ্ড ঘটেছিল, সেদিনও তার বাড়িতে তার স্ত্রী ছিলেন, তার কন্যা ছিলেন। আরজি করের মতো বীভৎস একটা ঘটনা, আমাদের একজন বোন, সে কর্মক্ষেত্রে ডাক্তার, অতখানি ওভার ডিউটি করার পর তার কর্মক্ষেত্রে ধর্ষিতা হন এবং তারপর তাকে খুন করা হয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, সেই ধর্ষণ এবং খুনের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সামগ্রিকভাবে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনকে নামিয়ে দেওয়া হয় তথ্য প্রমাণ লোপাট করে আসল অপরাধীদের আড়াল করার জন্য। তখন শান্তনু সেনের জ্ঞানচক্ষু উন্মোলিত হয়নি। আসলে এই শান্তনু সেনের আসল নাম তো স্কোয়ার ফিট সেন। যখন উনি কাউন্সিলর ছিলেন, স্কোয়ার ফিট মেপে তারপর ২৫-৭৫ এর কি ভাগ হতো কেউ জানে না। সেই জন্যই যখন থানায় অভিযোগ করতে যাওয়া হয়, তারপর সেই রিয়েল এস্টেটের এজেন্টকে আর খুঁজে পাওয়া যায় না। সেই জন্যই শান্তনু সেনের বউকে কাউন্সিলর করে দিয়ে শান্তনু সেনকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়া হয়। সেই জন্যই শান্তনু সেন যখন আরজিকর নিয়ে মুখ খুলেছিল, নাটক করে সাসপেন্ড করা হয়। অন্যদিকে অভিষেক ব্যানার্জি ডেকে নিয়ে গিয়ে তাকে ওই সেবাশ্রয় না কি করেছিল তার পুরো দায়িত্ব দেয়। সুতরাং সবটাই এদের সাজানো, সবটাই গটা। আসল জায়গা হচ্ছে বিজেপির তৃণমূলীকরণ করতে হবে। যেভাবে তৃণমূলের জার্সি গায়ে এতদিন লুটেপুটে খেয়েছি, সেইভাবে এবার বিজেপির জার্সি পরে করতে হবে এবং সেটার জন্য ভালো সাজার একটা আপ্রাণ চেষ্টা। এবং এই অরূপ চক্রবর্তী, এই সুশান্ত ঘোষ, সুশান্ত ঘোষের বুকে তো রিভলভার ঠেকিয়েছিল, সেটা তো বিজেপির কেউ নয়,
সে নিজে বলেছে তার দলের লোকেদের ওই জমি নিয়ে গুলশান কর্নালির ওখানে গন্ডগোল আছে। সেদিনকে সুশান্ত ঘোষ মুখ খুলতে পারেনি কেন? আজকে ক্ষমতা থেকে মমতা গেছে, মানুষ সরিয়ে দিয়েছে, সেই জন্য ভালো সাজার চেষ্টা হচ্ছে। এই অরূপ চক্রবর্তী যখন কার্তিক মহারাজকে আইপ্যাক, ওই দীপক ব্যাপারী না কি একটা আছে ওদের, সে সামগ্রিকভাবে তৃণমূল পুলিশ মিলে একটা ফলস রেপ কেসে ফাঁসিয়ে তার গায়ে কালিমা লিপ্ত করে সামগ্রিকভাবে গেরুয়া বস্ত্রধারীদের এইটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে এরা স্বার্থের জন্য করে, এদেরকে বিশ্বাস করা যায় না। সেই দিনকে অরূপ চক্রবর্তীর কি ভূমিকা ছিল? কার্তিক মহারাজকে কেলা কার্তিক বলছে। এইসব অসভ্য ছোট লোক আজকে একদম রামকৃষ্ণের ভাবাবতার সেজে নিয়ে ন্যাকামি করছে, আর মানুষকে মেনে নিতে হবে? মানুষ সব বোঝে। এরা নিজেদের চালাক ভাবে তো মানুষ তার থেকেও বেশি চালাক। সেই জন্য এদেরকে লাথ মেরে সরিয়েছে, এবং এরা জানে যে এদের পিঠের ছাল চামড়া বলে আর কিছু অবশিষ্ট থাকবে না। এই প্রশাসন যদি আধ ঘন্টার জন্য চুপ করে চোখটা বন্ধ করে রাখে না, মানুষ এদের হিসেব বুঝে নেবে। সেই জন্য এখন এইসব সাজার চেষ্টা করছে, কিন্তু তাদের লাভ কিছু হবে না। এরা রাজনৈতিকভাবে বিসর্জন এদের ঘটে গেছে। এবার মানুষ এবং আইন গণতান্ত্রিকভাবে এদেরকে বাকি জায়গাটা বুঝে নেবে।